আছে না রক্ষকই ভক্ষক, এই কথা যেন একেবারে পদে পদে সত্যি হয়ে গেল হাসনাবাদের এই ঘটনায়। কি হলো জানেন? পুলিশ কর্মীর বিরুদ্ধেই অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ দেখাবো আপনাদের। রক্ষকই ভক্ষক ঠিক কেন বলা হচ্ছে দেখুন। এই যে জমি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ কর্মীর বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ উঠে আসছে। একেবারে জোর করে জমি দখল করে নির্মাণ, অর্থাৎ বেআইনি নির্মাণ। হাসনাবাদে কেন এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কি করেছেন তিনি, আরো বিস্তারিত জানবো। অনুপম জানাবে আমাদের। অনুপম, ঠিক কি ঘটেছে? সত্যি রক্ষকই ভক্ষক কথাটা একেবারে পদে পদে মিলে গেল এখানে। হ্যাঁ দেখো সোনিয়া, একদম তুমি ঠিকই বলেছো। এই হাসনাবাদে রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই হাসনাবাদের যে আবাদ কুলিয়াডাঙ্গা এলাকায়, এখানে অমিত গাইন বলে পুলিশের কনস্টেবল, তিনি এই আবাদ কুলিয়াডাঙ্গার একটা সরকারি জমিতে একটা শ্মশান ছিল, সেই শ্মশান দখল করে তিনি একটা মাছের খাবারের দোকান করেছে বলেই কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এবং তার পাশে আরো একটি জায়গা আছে যেটা একটা মানুষের একটা পরিবারের জায়গা, সেটাও তিনি দখল করে একটা পোল্ট্রি ফার্ম করবে বলে সেখানে বিল্ডিং তৈরি করছে, এমনটাই কিন্তু অভিযোগ এলাকার মানুষের। এবং সেই এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার তৃণমূলের নেতৃত্বকে কিন্তু জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি তার বড় প্রশ্ন হচ্ছে এখানকার এই যে অমিত গাইন, ইনি হচ্ছে পুলিশের কনস্টেবল এবং এনার মামা হচ্ছে একজন তৃণমূলের নেতা। এই দুজনের প্রভাব খাটিয়েই কিন্তু এলাকার তিনি এই জবরদখলটা করেছে। আর একটু গ্রামের মানুষ একটা বিষয় জানতে চাইবো, এই যে সরকারি একটা জমি তিনি কেন জবরদখল করলেন, কতদিন আগে করলেন, কি কারণ? হ্যাঁ দেখো, এই যে অমিত গাইন এই যে এখানকার যে আবাদ কুলিয়াডাঙ্গার যে জমিটা দখল করেছে, সেটা হচ্ছে একটা সরকারি জমি। এখানে শ্মশান ঘাট ছিল, এখানে মানুষকে পোড়ানো হতো, গরু ছাগল মরে গেলে এখানে ফেলে দেওয়া হতো। এবং এই জমিটাই যেহেতু এখানটায় পড়েছিল, সেই জন্য এই জমিটাকেই তিনি দখল করেছে। দখল করে এখানে তিনি মাছের খাবারের একটা ব্যবসা করেছে, ঠিক আছে। এইখানেই হচ্ছে এবং এলাকার মানুষ প্রথমে দু একজন প্রতিবাদ করলেও তেমন ভাবে প্রতিবাদ করতে পারেনি। তার কারণ সাধারণ মানুষ কিন্তু পুলিশকে ভয় পায়, সেই কারণেই প্রতিবাদ করে উঠতে পারেনি। অনুপম, ঠিক এই ভয় থেকেই কিন্তু এই জমি দিয়ে দিয়েছেন, অর্থাৎ জবরদখল যে করা হয়েছে ভয়েতে জমির মালিক দিয়ে দিয়েছেন। কি বলছেন, কি ভয় দেখানো হয়েছিল শোনাবো। শ্মশানের পাশে, শ্মশানটা ছিল সরকারি জায়গায়, ওর পাশে আমার নিজের সম্পত্তি, রায়তিক সম্পত্তি, সেটা হচ্ছে ওর মামা পুলিশ, অমিত গাইন পুলিশ থাকাকালীন পুলিশের ভয় দেখিয়ে আমাদের এই জায়গা দখল করে এই পোলট্রি ফার্ম শুরু করছে। প্লাস ওর মামা হচ্ছে প্রধান ছিল এক সময়, গায়ের জোরে দখল করে আমাদের জায়গা দখল করে পোলট্রি ফার্ম করছে। অনুপম, আমরা শুনলাম কোথাও গিয়ে যে ভয়ে দেখানো হলো, একটা সরকারি জমি আর পুলিশ কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে জবরদখল করে নিয়েছেন তুমি। কতদিন আগে এই কাজ হয়েছে? দেখো, এই যে এলাকার মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা কিন্তু বলছে প্রায় 7 থেকে 8 বছর এই জায়গাটা দখল করেছে। এলাকার যেসব মানুষ আছে, যারা সাধারণ মানুষ, তারা বহুবার পঞ্চায়েত এবং স্থানীয় যেসব নেতারা জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এবং এলাকার মানুষরাও কিন্তু তেমন ভাবে প্রতিবাদ করতে পারেনি ভয়ে। কোন ভয়ে? তার কারণ হচ্ছে পুলিশের ভয়। যেহেতু এই অমিত গাইন হচ্ছে একজন পুলিশের কনস্টেবল, সেই ভয়ে কিন্তু তেমন প্রতিবাদ করতে পারেনি। কিন্তু আজ তাদের পিঠ থেকে গেছে। এখন তারা প্রতিবাদ একত্রিত হয়ে গ্রামের মানুষ আজকে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে আজকে প্রতিবাদে নেমেছে। তাদের দাবি, এই যে জবরদখল করে যে শ্মশানটা তারা জবরদখল করেছে অমিত গাইন, সেইটাকে সেই জবরদখল মুক্ত করতে হবে এবং সেখানে শ্মশান করতে হবে। এবং এই বিষয়ে আমরা সেখানকার যে পঞ্চায়েতের উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলেন। তিনি কিন্তু স্পষ্টই স্বীকার করে নিয়েছে যে ওখানে একটা সরকারি জায়গায় একটা শ্মশান ঘাট ছিল, যেখানে মানুষ পোড়ানো হতো, পশু মরে গেলে সেখানে ফেলা হতো, কিন্তু সেইখানটায় এই অমিত গাইন দখল করে নিয়েছে। এবং তিনি এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং যাতে এই দখল মুক্ত করে আবার পুনরায় সেখানে শ্মশান তৈরি করে দেওয়া যায়, তার পুরো রকম সব রকম ব্যবস্থা তিনি করবেন। একেবারেই অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক নির্দেশ দিয়েছেন, জায়গায় জায়গায় অ্যাকশন আমরা দেখেছি এবং এখানেও এলাকাবাসীদের পিঠ থেকে যাওয়ায় তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, আমাদের এই জায়গা শ্মশান ছিল, অমিত গাইন পুলিশ
গ্রামের মানুষকে ভয় দেখিয়ে শ্মশানটা উচ্ছেদ করে বাড়ি করেছে, তাই আমাদের শ্মশান চাই আমরা। সরকারি জায়গা ছিল, এটা সরকারি জায়গা। এখানে শ্মশান ছিল, শ্মশানে পুজো অর্চনা হতো এবং মানুষ মানে দহন করতো। সেই জায়গাটা দখল করে নিয়েছে, আমরা এখন সেই জায়গা উচ্ছেদ করতে চাই। বিষয়টা তো প্রকৃতপক্ষে সত্য ঘটনা। বিষয়টা হচ্ছে আমরা খুব ছোটোবেলার থেকে দেখেছি। এই জায়গাটার উপরে শ্মশানেই ছিল, ওখানে একজন গরিব মানুষ খালে মাছের পাতন করত এবং একটা ওলা ছিল, মাছ টাছ চাষ করতো। তো তাকে তার উপরে প্রেশার দিয়ে চলাকলা করে গায়ের জোর দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে এই জায়গাটা দখল করেছে। বছর 5-7 হলো। শ্মশানটা পুনরায় শ্মশান হোক, এটা আমরাও চাইবো। আমি নিশ্চয়ই পঞ্চায়েত মিটিংয়ে সব মেম্বারের সামনে তুলব এবং যাতে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় নিশ্চয়ই সেটা দেখব। এবার দেখাবো ডেবরার মহসিনপুর। শিশুদের পাঠশালা, অঙ্গনবাড়ি না, অঙ্গনবাড়ি কেন্দ্র নেই। কোথায় পড়াশোনা করেন শিশুরা জানেন? এই অবস্থার মধ্যে রান্না হয়, আর এই অবস্থায় গাছের নিচে, গুদামে, গাছের তলায় শিশুদের পাঠশালা। কিন্তু কেন? ঘর কেন পাওয়া গেল না? 13টা বছর পেরিয়ে যাওয়ার পরেও একটা অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরি করা গেল না। কেন এরকম পরিস্থিতি? দিগ্বিজয়ের কাছ থেকেই জানবো। দিগ্বিজয়, 1-2 বছর নয়, 13টা বছর, তারপরেও একটা অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরি করা গেল না কেন? দেখো সোনিয়া, এই নিয়ে কিন্তু হতবাক হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। কারণ তিনি একদিন আগে যখন ওই এলাকায় ওই অঙ্গনওয়াড়ি পরিদর্শনে যান, তখনই কিন্তু এই খবর শুনে তিনি হতবাক হয়ে যান। কারণ ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মহাসিনপুর এলাকায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে, সেটা কিন্তু গাছের তলায়, কখনো বা অস্থায়ী কারো বাড়িতে। এইভাবেই কিন্তু 13 বছর চলেছে। মেঘ, ঝড়, বর্ষা সমস্তকে অতিক্রম করেই চলছে। 28 থেকে 30টা পরিবারের বাচ্চারা এবং যারা গর্ভবতী মহিলা রয়েছে, তাদের কিন্তু এই ভরসা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এলাকাবাসী, অভিভাবক সবাই কিন্তু বারবার দাবি করছেন যে এখানে একটি স্থায়ী সরকারিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হোক। কারণ এখানে 13 বছর কখনো গাছের নিচে, কখনো বা লোকের বাড়িতে তাদের যে জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এইভাবেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে আসছে। যদিও শান্তি টুডু জানিয়েছেন তিনি জেলা লেভেলে কথা বলবেন যাতে এখানে একটি স্থায়ী সরকারিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা যায়। তবে সেটা কবে হবে, কিভাবে হবে, সেটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাকিয়ে থাকতে হবে। সোনিয়া, বেশ। মানে এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চালার মতো একটা গোয়াল ঘরের মতো জায়গা দিয়েছে, ওইখানে এক পাশে আমরা বসে বাচ্চাদের 13 বছর এরকমই চলছে। হ্যাঁ, এইভাবে আমি সেই দাবি করছি আমার একটা, যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, বুঝতে পারে, একটু মানে একটু শিক্ষা প্রতি মানে বসে যে একটা তাদের যে প্রি স্কুল করাবো, এরকম একটা জায়গা একটা বাড়ি দরকার। গাছের তলায় হাই, সেখানে আম গাছ আছে, ওইখানে পড়াশোনা হতো আগে। এখন কোথায় হচ্ছে? এখন এই তো এখানে হচ্ছে। এটা কি স্কুল না কারো ব্যক্তিগত জায়গা? এটা ব্যক্তিগত জায়গা। যাতে স্কুলটা ভালোভাবে হয়, এই যে রাস্তা দিয়ে যে এসছি, এই যে আসতে পারিনি আর কি, স্লিপ কাটে সবসময়, বাচ্চাকে নিয়ে আসতে কষ্ট। এখন যাই হোক, মোটামুটি পাশের বাড়িতে যাও, এই চাতাল একটু জায়গা দিয়েছে বলে বাচ্চারা খাওয়া দাওয়া যাও, স্কুলটা হচ্ছে। সরকারি ভাবে কিছু হয় না না। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মাধ্যক্ষ। আইসিডিএস বেসিক্যালি কেন্দ্র সরকারের স্কিম, তো সেখানে যে অ্যালটমেন্টের দরকার আমাদের আইসিডিএস বলুন, শিক্ষা খাতে বলুন, সেটা একদমই কম। তো যেখানে এইরকম ধরনের সমস্যা বুঝতেই পারছেন, সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন আর ওই নিউট্রিশন বলুন, সেখানে বাচ্চারা কীভাবে হবে, সেই জন্যই এই সমস্যা। ডিডিপিওকেও জানিয়েছি এবং বিডিওর সঙ্গে কথা হয়েছে এবং আমার জেলা পরিষদের ডিপিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে তাড়াতাড়ি করে স্কুলটি করা যায় সেটা ব্যবস্থা করব। স্কুলের ঘর, আর সেই স্কুলের ঘরেই দিন কাটছে। 1-2 দিন নয়, 2 বছর পেরিয়ে গিয়ে 3 পা পড়ে গেছে, তারপরেও বাংলার বাড়ি পাননি। আশ্বাস কিন্তু ছিল, কিন্তু কেন পাওয়া গেল না বাংলার বাড়ি? বাস্তবে রূপ কেন পেল না? এই প্রশ্নটাই তো বারবার করে উঠে আসছে। কি কারণ? কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেনই বা এতগুলো দিন ধরে থাকতে হচ্ছে এরকম করে? বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, স্কুলের ঘরে কেন থাকতে হচ্ছে? হয়ে গেল 3 বছরের পা, অর্থাৎ 2022 সালের জুন মাসে
ধস নেমেছিল রতনবাবুর ঘাটে, এবং তখনই যে 12টি পরিবারের মধ্যে 6টি পরিবারের আস্তানা হয় স্কুল বাড়ি, এবং এখনো 2 বছর ধরে তারা স্কুল বাড়িতে রয়েছে। একতলায় স্কুল বাড়ি, দোতলায় স্কুল চলছে। একই সঙ্গে উদ্বাস্তু অর্থাৎ ঘর ছাড়াদের বসবাস, এবং একই সঙ্গে সেখানে বসবাস চলছে। টক টু মেয়রে ফোন করেছিলেন সেখানকার বাসিন্দারা, এবং পুরসভা স্থায়ী সমাধান কবে হবে এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন। একদমই, কলকাতা পুরসভা বৈঠকে বসেছিল, সেখানে 1 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এবং 1 নম্বর বড় চেয়ারম্যান, তাদের বক্তব্য যে ওই এলাকায় যে বাংলার বাড়ি তৈরির উপযুক্ত যে জায়গা, সেই জায়গা না পাওয়া যাওয়াতেই এই সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যেই একটি জায়গা দেখা হয়েছে যেখানে বস্তি রয়েছে, সেই বস্তির বাসিন্দাদের জন্য চন্দ্রকুমার রায় লেন, সেখানে তৈরি হবে বাংলার বাড়ি, এবং সেই বাংলার বাড়িতে এই উদ্বাস্তুদের বা ঘর ছাড়াদের থাকার জায়গার ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা। একটা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যেই বাংলার বাড়ি তৈরির যেমন ডিপিআর বা অন্যান্য কাজ যেমন শুরু হচ্ছে, পাশাপাশি স্কুল থেকে তাদেরকে একটা অস্থায়ী জায়গায় নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, বিশ্বজিৎ একটু সঙ্গে থাকো, একটু শোনাবো যে সেখানকার বাসিন্দারা যারা বসবাস করছেন তারা ঠিক কি বলছেন। তারা বলছেন টক টু মেয়রেও তারা ফোন করেছিলেন, শুনি তাদের মুখ থেকে। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছে, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। 1 দিন 2 দিন আমাদের ধরুন এখান দিয়ে স্থানীয়ভাবে সরানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে আমাদের পুনর্নির্মাণ হয়ে যাবে বাড়ির, কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। বিশ্বজিৎ, প্রশাসন কি বলছে? কলকাতা পুরসভার যে বৈঠক হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব এই বাংলার বাড়ি তৈরির কাজ সম্পন্ন করতে হবে, এবং তার জন্য যে ডিপিআর, সেই ডিপিআর তৈরির কাজ হবে। কারণ ইলেকশন হয়েছে গত 5-6 মাস ধরে, সেই নির্বাচনের জন্য কাজ বন্ধ ছিল, অর্থাৎ সেই সমস্ত প্রক্রিয়া চালানো যায়নি। এবার সেই প্রক্রিয়া দ্রুত করার হবে। অন্যদিকে স্কুল বাড়িকে খালি করতে হবে স্কুলের পঠন পাঠনের জন্য, এবং সেখানে এই বাসিন্দাদেরকে পাশের মাঠে একটি অস্থায়ী তাদের যে আস্তানা সেটা করা হবে, টিনের আস্তানা করা হবে, এবং সেখানে অস্থায়ী আস্তানাতে তাদের রাখা হবে যতদিন বাংলার বাড়ি না হয়। এবং সেই বস্তিতে, চন্দ্রকুমার রায় লেনের বস্তিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে, পরিদর্শন শুরু করা হয়েছে, এবং সেখানে ডিপিআর তৈরি করে কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া যাতে দ্রুততর হয় সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে কলকাতা পুরসভা। স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম বৈঠক করেছেন 1 নম্বর বড় চেয়ারম্যান এবং 1 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তাদের সঙ্গে বৈঠক করেছেন যাতে বাংলার বাড়ি দ্রুত হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, বিশ্বজিৎ, 1 নম্বর বড়োর চেয়ারম্যান তরুণ সাহা তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত বাড়ি পাবেন তারা। মূলত আমাদের ওখানে জায়গার ভীষণ অভাব। এই 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড ঘন বসতি জায়গা, ফাঁকা জায়গা বলতে গেলে নেই। এটা স্কুলে আমরা ওদের রিহ্যাবিলিট করেছি, তো সেখানে আমাদের একটা দায়িত্ব হয় স্কুল যাতে সঠিকভাবে চলে এবং তাদেরকেও রিহ্যাবিলিট সেন্টার দিতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে নতুন যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি, একটা পুরনো বস্তি আছে, সেই বস্তিটা আমরা বাংলার বাড়ি করব, সেই প্রজেক্ট অলরেডি ডিপিআর এ চলে গেছে। ডিপিআর হয়ে ফাইনাল মাঝে ভোট টোট এই সমস্ত প্রসেসে তো সব জিনিসে বিলম্বিত হয়েছে। যে মুহূর্তে বাড়ি তৈরি হবে সেই মুহূর্তে তাদেরকে যত তাড়াতাড়ি পারবো ফিরিয়ে আনার ব্যাপারটা। কথাতেই আছে নদীর পারে বাস, চিন্তা 12 মাস। ঠিক সেই ছবি দিনহাটাতে। ধরলা নদীর গ্রাস, আর ধরলা নদীর গ্রাসে দিনহাটায় একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। নদী ভাঙন অন্যতম কারণ, কিন্তু কেন এই পরিস্থিতি? স্বাভাবিকভাবে আতঙ্কে ঘুম হচ্ছে না তাদের। কি বলছেন সেখানকার মানুষজন, শোনাবো। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে, 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে। 2টো ঘর ভাসে গেছে, আমরা আস্তাত বসে বসে আছি, পথে নেই আমার, আমরা আস্তাত বসে বসে আছি, আমরা গরিব মানুষ, আমরা কি করি? ধরলা নদীর গ্রাসে মাথার উপর ছাদটুকুও থাকছে না। শুভঙ্করের কাছ থেকে জানবো যে এই কদিন, শুভঙ্কর যেমনটা তারা বলছিলেন যে প্রায় 12 দিন ধরে এভাবে ভাঙন চলছে, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ দেখো, এই ভাঙন যে এবছর চলছে তা নয়, প্রতি বছরই এই সময়টা নদী ভাঙন চলে এবং বিঘার পর বিঘা চাষের জমি, বসত বাড়ি নদীগর্ভে চলে যায়। বাসিন্দারা বহুবার সেচ দপ্তর থেকে প্রশাসনের কর্তাদের কাছে সেখানে
বাদ দেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। ফলে এবারও সেই ভাঙন দেখা দিয়েছে এবং রীতিমধ্যে প্রায় 15টির বেশি বাড়ি এই জারিধল্লা এবং দড়িবস গ্রাম, যে গ্রাম দুটি একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া, তারা নদী সেইখানকার 15টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসন এবং সেচ দপ্তরে জানানো হয়েছে। ব্লক প্রশাসনের কর্তারা ইতিমধ্যেই যাদের বাড়ি চলে গিয়েছে তাদেরকে স্থানীয় একটি ফ্ল্যাট সেন্টারে নিয়ে গেছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেচ দপ্তরের কর্তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই সেখানে বোল্ডার দিয়ে পাইলিং করে যাতে সেই নদী ভাঙন রোধ করা যায় সে ব্যবস্থা করা হবে। তবে বাসিন্দাদের একটাই অভিযোগ যে প্রতি বছর তো এরকম ঘটনা ঘটে, প্রতি বছরই আমরা অভিযোগ জানাই প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মেলে। এবার কি আশ্বাসই থাকবে না কাজ হবে, সেটাই এখন বাসিন্দাদের কাছে বড় প্রশ্ন। বেশ, না এখন তো যেভাবে বৃষ্টি হচ্ছে সারা মানে যেহেতু নদীগুলো প্রায় ডেঞ্জার লেভেলের নিচ দিয়ে বইছে, সেই জায়গায় আমাদের অনেক জায়গাতে আমাদের এখন মানে পার ভাঙন হচ্ছে আর কি। সেই জায়গা থেকে আমরা অনেকগুলো আমরা আমাদের ওয়াচে রাখছি, পুরোটা পারবো না, কিছু কিছু আমরা হয়তো এমার্জেন্সি পেয়েছি, কিছু হয়তো মানে প্যালিয়েটিভ টাইপের নেচারের কিছু আমরা করার চেষ্টা করছি, সেই হিসেবে আমরা এগোচ্ছি আর কি। যেটা একেবারে ক্রিটিক্যাল যেটা সেটা হয়তো আমরা চেষ্টা করছি। হিঙ্গলগঞ্জের কুমিরমারি জেটিঘাটের ছবিটা আপনাদের দেখাবো। 1-2 বছর বা 1-2 দিন নয়, একেবারে 6 বছর ধরে এই জেটিঘাটটা ভাঙা, ঠিক এরকম অবস্থা। কিন্তু এরকম অবস্থা যদি হয় তাহলে এরপর যাতায়াতটা কিরকম হবে? একেবারে ঝুঁকির যাতায়াত। দেখুন কিভাবে নৌকা দিয়ে ঝুঁকির যাতায়াত চলছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এই জেটিঘাটের দাবিতেই এবার হিঙ্গলগঞ্জে বিক্ষোভের ছবি। জেটিঘাট ভেঙে যাওয়ায় যেহেতু এই ঝুঁকির যাতায়াত, নৌকা দিয়ে ওঠানামা প্রায় দুর্ঘটনা, যেটি না থাকায় দুর্ভোগে 8 থেকে 80 সকলে। অভিযোগ পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি। বিষয়ে যে সমস্যা আছে আমাদের কুমিরমারি খেয়াঘাটে, তার সমস্যার সমাধান আমাদের এই যে খেয়াঘাটটা আছে সামনে, পার হতে খুব সমস্যা হয়। কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলতে পারছে না। স্কুলের পারাবার সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবো। খেয়ে উঠানামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোট ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা। আমরা ঘাট চাইছি, ভালো ঘাটের দরকার, ঘাট ভালো না হলে কি করে হবে। এই সমস্যাটা দীর্ঘদিনের, খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয়। জেটিটা ছিল অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাবেন্ডন ঘোষণা করা হয়েছে। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। পাহাড়ের ধস, সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়। সিকিমের ছবিটা আপনাদের দেখাবো। অবিরাম বৃষ্টি আর তাতে রংপো আর সিংতামের মাঝে ঠিক কিভাবে ধস নেমেছে দেখুন। এই ছবিটা একেবারে ভয়াবহ, কিভাবে পাথর গড়িয়ে পড়ছে দেখুন পাহাড় থেকে। জাতীয় সড়কের ওপরেই কিন্তু এই পাথর পড়ছে একেবারে ধসের কারণে। স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে যে যান চলাচল, সেই যান চলাচল ধীর গতিতে হচ্ছে। কি অবস্থা এই মুহূর্তে, কি পরিস্থিতি তৈরি হয়েছে, আরো বিস্তারিত পার্থ আমাদেরকে জানাতে পারবে। পার্থ, এই মুহূর্তে কি অবস্থা? যে ছবি আমরা দেখছি এক কথায় ভয়াবহ। একেবারেই তাই, ভয়াবহ ছবি। কেননা যেহেতু পাহাড়ে বৃষ্টি চলছে, সিকিম পাহাড়ে, কালিম্পং পাহাড়ে সর্বত্রই কিন্তু নাগাড়ে বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরেই। এবং তার এই যে ছবিটা দর্শকরা দেখছে এই মুহূর্তে, রংপো অর্থাৎ বাংলা সিকিম সীমান্ত যে রংপো থেকে সিকিম ঢোকার মুখে সিংতাম, এর মাঝেই কিন্তু অনর জল কিন্তু সেই পাহাড় থেকে একের পর এক বড় বড় বোল্ডার পড়ছে গড়িয়ে 10 নম্বর জাতীয় সড়কে। তার জেরেই কিন্তু বিপাকে সাধারণ মানুষ যারা পথচলতি মানুষ তারা যেমন জড়িত, তেমনি পর্যটক থেকে নিত্যযাত্রী যারা ওই রুট দিয়ে
নেমে আসছে শিলিগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে চিকুনগামী যে গাড়িগুলো রয়েছে সকল বেশ ভয়াবহ পরিস্থিতি, এবং সেখানে সিকিম পুলিশ ইতিমধ্যে নজরদারি শুরু করেছে এবং প্রতিটি চালককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এবং যে জায়গাটা এই ধসটা পড়েছে সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে সিকিম পুলিশ এবং ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এইভাবে যদি বৃষ্টি যদি না থামে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই স্বাভাবিকভাবেই সতর্ক রয়েছে প্রশাসন এবং গাড়ি চালক যারা তাদেরকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সতর্ক থাকতে সদা সতর্ক থেকেই যাত্রী বা পর্যটকদের নিয়ে যাতে ওঠানামা করে এই পাহাড়ি পথে। কেননা বেশ পার্থ। কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তিস্তায় জল বেড়েছে আর কালিম্পংয়ে দার্জিলিং এর রাস্তায় একেবারে জল থই থই অবস্থা। দেখুন সেই ছবি, একেবারে দার্জিলিং এর রাস্তা ভেজা, কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দা যারা তারা তো সব থেকে বেশি চিন্তায়, কারণ তিস্তার জল বাড়লে সব থেকে নাজেহাল অবস্থা, চিন্তার অবস্থা তাদেরই হবে। সিকিমে অবিরাম বৃষ্টি হচ্ছে, নাগারে বৃষ্টি হচ্ছে কালিম্পং দার্জিলিংয়েও, আর ফের জলস্তর বাড়লো খরস্রোতা তিস্তায়। কালিম্পং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোরবাংলোর রাস্তা একেবারে জলের তলায় চলে গিয়েছে, পুরোপুরি যান চলাচল সেখানে বন্ধ। অন্যদিকে শিলিগুড়ির ছবি, জলপাইগুড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি, সেখানেও জল থই থই অবস্থা, সকাল থেকেই বৃষ্টি। জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখাচ্ছি। জলপাইগুড়িতে স্বাভাবিকভাবেই করলা তিস্তার জল বাড়লে এরকম পরিস্থিতি তৈরি হয়, জল থই থই অবস্থা জলপাইগুড়ি শহর জুড়ে। প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর এই পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়িতে টানা বৃষ্টিতে। মহামায়াপাড়া, পান্ডাপাড়া, স্টেশন রোড সংলগ্ন একাধিক এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। স্বাভাবিকভাবে নিকাশি উপচে রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। তিস্তা, করলা, জলঢাকা নদীতে জল বাড়লে ঠিক জলপাইগুড়ি শহরে এরকম অবস্থাই হয়। এখানে যে একটু বৃষ্টি হইলে, মানে ঘন্টাখানেক বৃষ্টি বা 2 ঘন্টা বৃষ্টি হইলে এখানে জল জমে যায়। জলের নিষ্কাশনের তো কোনো ব্যবস্থাই নাই, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, পোকা মাকড় ঘরে ঢুকে যাচ্ছে। প্রতিবার যেমন দুর্গাপূজা আসে, প্রতিবার বর্ষা আসে, আর এরকম জলের সমস্যা আসে, সুতরাং এই না ভাবার কিছু নাই তো। আচ্ছা, কাউন্সিলর দেখে না, জানে না? নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই হজম করে, ওনার ব্যক্তিগত ব্যাপার। এটা সমস্যার সমাধান হবে, কবে হবে হবে। উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি, লাগাতার বৃষ্টি যাকে বলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর ভারী বৃষ্টিতে 31 নম্বর জাতীয় সড়কে রীতিমতো জল জমেছে। অবিরাম বৃষ্টিতে ডুয়ার্স একেবারে জলমগ্ন। দেখুন, হাঁটু জল, মানুষ যাতায়াত করছে এবং যারা থাকছে এই এলাকায় সমস্যায় কতটা পড়তে হচ্ছে। শহরের একাধিক ওয়ার্ড জল জমে গেছে সেখানে, আর নদীর জল বাড়লে স্বাভাবিকভাবেই নদী পাড়ের বাসিন্দাদের চিন্তা সবচেয়ে বেশি। নেতার ঘরে চোখ দিয়ে দেখে না, কি অসুবিধা আপনাদের? ওই তো বাড়ি যাওয়া যায় না, কোনো বৃষ্টি হলে রাস্তাঘাট কাদের জন্য যাওয়া যায় না, গাড়ি ঘোড়া ধরি। জল কতটা উঠছে? জল কম জমে 1 কোমর, ওই রাস্তার 1 কোমর, রাস্তার 1 কোমর জল, রাস্তা কাদের জন্য যাওয়া যায় না বাড়ি। জনপ্রতিনিধিরা আসে না কেউ? নেতার ঘর খাওয়া আসি না, রান্না টান্না এখনো হয় নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারছে না, গ্যাসের গাড়িও আসে না, গ্যাসও শেষ হয়ে গেছে, রান্না করে জল। আগরপাড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে উচ্ছেদ ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি অবস্থা আগরপাড়ায় দেখি, আপনাদেরকে দেখাই সেই ছবিটা। আগরপাড়াতে উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, এলাকাবাসীরা রীতিমতো বিক্ষোভ করছেন। কামারহাটির 24 নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে জনবসতি ছিল এবং আজ এই উচ্ছেদ অভিযান। কি পরিস্থিতি এই মুহূর্তে, সুবীরের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ড উড়ানপাড়া এলাকা, সেই এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই মানুষরা সেখানে বসবাস করে এবং ড্রেনের ওপরে ঘর করে তারা সেখানে বসবাস করে এবং তারা হচ্ছে ওই এলাকার ভোটার। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো রকম সরকারি জমি দখল করে কোনো রকম কোনো কিছু হবে না, এবং এই ঘরগুলো হওয়ার ফলে এলাকার নিকাশি ব্যবস্থা সমস্যা হয় এবং
ড্রেনেজ সিস্টেমের সমস্যা হয়। সেই জায়গা থেকে কাউন্সিলর যিনি রয়েছেন বিমল সাহা, তিনি তার লোকজন নিয়ে গিয়ে কিন্তু সেই উচ্ছেদ অর্থাৎ এই ঘরগুলোকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য যান এবং সেই ঘটনায় কেন্দ্র করে এলাকার যারা বসবাসকারী রয়েছেন বাসিন্দারা, তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং তারা বলেন যে আমরা এখানকার ভোটার, আমরা কোথায় যাবো, এখানে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলগড়িয়া থানার পুলিশ। বেশ, ব্যবসা চলে, তুমি সেরাম টাকার ব্যবসা চলে না, এই টাকায় আমরা মাল পুড়িয়ে দিয়ে আসি, এইগুলো রেখে দিই খালি যাস, আর কিছু করি না, বাঁচাই করি। সন্ধ্যা একটুকুনি খালি সাইডে সাইডে নোংরা রাখে, বলেছিল যে সাইড ভেঙে দিতে, আমরা ভেঙে দিয়েছি। ও পাশে যদি বলে ভাঙতে, তাহলে আমরা কোথায় থাকবো বলো? কত বছর